বাড়িতে উৎসব মুখর পরিবেশ, চারিদিকে লাল নীল বাতি জ্বলছে। আজ আমার বাবার বিয়ে। হ্যাঁ, আমার বাবার দ্বিতীয় বিয়ে। আমরা 4 বোন থাকা সত্ত্বেও 60 বছর বয়সে বংশ রক্ষা করার জন্য বাবা দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছে। ছেলে সন্তান হলো বংশের প্রদীপ, মেয়ে সন্তান কখনো বংশ রক্ষা করতে পারে না, তাই তারা বংশের প্রদীপও হতে পারে না। আমার মায়ের অপরাধ, সে একটা ছেলে সন্তান জন্ম দিতে পারেনি, তাই বাবা ছেলে সন্তানের জন্য আরেকটা বিয়ে করতে যাচ্ছে। আমার চাচা ফুপুরা মূল চক্রান্তকারী, তারাই বাবাকে বিয়ের জন্য পরামর্শ দিয়েছেন। তাদের এক কথা, পোলা হইল বংশের প্রদীপ। ভাইজান, তুমি মারা গেলে যে কি হইব, এত বিশাল সম্পত্তি জামাইরা লুইট্টা পুইট্টা খাইব, তোমার নাম ডাক ধুলায় মিশা যাইব। আলী আহমেদ খন্দকারের নাম ডাক কিচ্ছু থাকবে না, সব শেষ হয়ে যাবে। আমরা কি সমাজে বাস করি, ছেলে সন্তানেরা সম্পত্তি ভোগ করলে বাবার সম্মান বৃদ্ধি পায়, আর কন্যা সন্তানেরা সম্পত্তি ভোগ করলে বাবার সম্মানহানি হয়। কন্যা সন্তানরা কি বাবার ঔরসের সন্তান না? আমি বাবার সামনে বসে আছি, বাবাকে আজ খুব খুশি দেখাচ্ছে। ধবধবে সাদা পাঞ্জাবি পরে আছে, এখন সৌদি আরব থেকে আনা সুগন্ধি আতর গায়ে মাখছে। শুনেছি বাবা যাকে বিয়ে করবে সে আমার বড় আপার বয়সী। অনেক গরিব ঘরের মেয়ে বাবার সম্পত্তি টাকা পয়সা দেখে বিয়ে দিচ্ছে। মা বলেছে এখন থেকে মা আমার সাথে থাকবে, তাই মায়ের প্রয়োজনীয় জিনিসপত্র আমার রুমে এনে গোছাচ্ছে। মায়ের চোখ লাল হয়ে আছে, মনে হয় অনেক কেঁদেছে। ফুপুরা মায়ের রুমটা ফুল দিয়ে সাজাচ্ছে। এখন থেকে নতুন মা ওই রুমে থাকবে। মাও তো একদিন এমনভাবে বসে যে এসেছিল বাবার ঘরে, হয়তো মায়ের জন্য এভাবে বাসর ঘর সাজিয়েছিল। কিন্তু আজ মায়ের 35 বছরের ভালোবাসার ইতি টানতে যাচ্ছে। মা কি জানতো এই বয়সে এসে তাকে সতীনের সংসার করতে হবে? আর যাই হোক, কোনো স্ত্রী চায় না তার ভালোবাসার ভাগ অন্যকে দিতে। আর আজ পৃথিবীর সবথেকে কঠিন কাজটি আমার মা করতে যাচ্ছে। তার ভালোবাসার মানুষটাকে হাজারো কষ্টের মাঝে গড়ে তোলা সংসারটাকে অর্ধেক ভাগ দিতে হবে। কপালের লিখন না যায় খণ্ডন, মায়ের ভাগ্যে হয়তো এটাই লেখা ছিল। আমার চাচা ফুপুরা চেয়েছিল তাদের গণ্ডমূর্খ ছেলেদের সাথে আপুদের বিয়ে দিয়ে সব সম্পত্তি ভোগ দখল করে খাবে, কিন্তু মায়ের জন্য পারেনি। এজন্য মায়ের উপর অনেক ক্ষোভ ছিল তাদের, তাই তো বাবাকে কান পরামর্শ দিয়ে বিয়েতে রাজি করিয়েছে। আর বাবাও পুত্র সন্তানের আশায় বিয়েতে রাজি হয়ে গেল। বাবার নতুন বউয়ের যদি ছেলে না হয়, তাহলে বাবা কি আবারও আরেকটা বিয়ে করবে? দেখো তো, আমি একাই বকবক করে যাচ্ছি। আমার পরিচয়টা দিতে ভুলে গিয়েছি। আমি শারমিন নিশি, ক্লাস 8-এ পড়ি। 4 বোনের মধ্যে সবার ছোট। আমার বড় বোনের নাম জান্নাত, 4 বছর হলো বিয়ে হয়েছে, একটা ছেলে আছে। মেঝো আপু আইন নিয়ে পড়াশোনা করেছে ঢাকা ইউনিভার্সিটিতে। ছোট আপু ইন্টার 2য় বর্ষে পড়ে। মজার বিষয় হলো, বাবা যে বিয়ে করছে আপুরা কেউ জানে না, কারণ আপুরা জানলে এই বিয়ে হয়তো কখনো হতে দিবে না। কি আজব ব্যাপার, যেখানে বাবা মেয়ে বিয়ে দেবার কথা সেখানে বাবা নিজেই বিয়ে করতে যাচ্ছে। বাবার খুব ইচ্ছা আমি যেন তার বিয়ের বরযাত্রীতে যাই, কিন্তু আমি মাকে একা রেখে কোথাও যাব না। বিয়ে করে বাবা নতুন মাকে নিয়ে এসেছে, সবার সাথে নতুন মাকে পরিচয় করিয়ে দিচ্ছে। নিশি, এদিকে আসো, এটা হলো তোমার নতুন মা। এখন থেকে ওনাকে ছোট মা বলে ডাকবে। আমি মাথা নাড়িয়ে উত্তর দিলাম, ঠিক আছে বাবা। মা আমাকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে আছে। মা, তোমার কি অনেক কষ্ট হচ্ছে? আমি মাথায় তেল দিয়ে দিই। না মা, তুমি ঘুমাও, সকালে স্কুলে যেতে হবে। বাবা বলেছে কাল স্কুলে যাওয়া লাগবে না। পৃথিবী উল্টে গেলেও পড়াশোনা বন্ধ দেওয়া যাবে না। কাল তুমি স্কুলে যাবে, তোমাদেরকে অনেক বড় হতে হবে। সবাই গর্ব করে বলবে খন্দকার বাড়ির মেয়ে। সারা রাত মা একটুও ঘুমায়নি, ডুকরে ডুকরে কেঁদেছে। আমি একাই ছিলাম মায়ের কষ্টের সাক্ষী। সকালে রেডি হয়ে স্কুলে চলে আসলাম। স্কুলের সবাই আমার দিকে তাকিয়ে ব্যঙ্গ করে হাসছে। আমি মাথা নিচে করে ক্লাসে ঢুকে পড়লাম। নীলা আমার ক্লাসমেট, ওর সাথে কখনো আমার ভালো সম্পর্ক ছিল না। নীলার কাজ হলো আমার পেছনে লেগে থাকা। কিরে নিশি, শুনলাম তোর বাবা নাকি বিয়ে করেছে। আচ্ছা, তোর যদি ভাই হয় তাহলে তোর আব্বারে কি বলে ডাকবে? না না। নীলার কথা শুনে ক্লাসের সবাই খুশিতে ফেটে পড়েছে। স্যার এসে ওদের কথা শুনে ফেলে সবাইকে খুব বকা দেয়, আর নীলাকে ক্লাস থেকে বের করে দিয়েছে। স্যার আমার হাতটা ধরে বাইরে নিয়ে এসেছে। স্কুলের জারুলতলায় বসে স্যার শুধু একটা কথাই বলেছে, নিশি, জীবনটা বড় কঠিন রে মা। চলার পথে শত বাধা আসবে, সবাই তোমার শুভাকাঙ্ক্ষী হবে না। এর মধ্যে তোমাকে মানুষের মতো মানুষ হতে হবে, জীবনটাকে সুন্দর করে সাজাতে হবে। কে কি বলে তা মাথায় নেবে না, তোমার শুধু একটা জিনিস মাথায় রাখবে, পড়ালেখা করে দেখিয়ে দেবে মেয়েরাও বাবার সম্মান ধরে রাখতে পারে, চলার পথে বাবা মায়ের লাঠি হতে পারে। আমি জানি তুই পারবি, তোকে পারতেই হবে। আমি মুগ্ধ হয়ে স্যারের কথাগুলো শুনেছি, আর মনে প্রাণে প্রতিজ্ঞা করেছি মায়ের মনের আশা পূরণ করব। আমি ডাক্তার হব। স্কুল থেকে এসে মাকে ঘরে কোথাও খুঁজে পাচ্ছি না। পুকুর পাড় গিয়ে দেখি মা কাঁদছে। আমি যেয়ে মাকে জড়িয়ে ধরে আছি। মাগো, তুমি কেঁদো না, তুমি যা বলবে আমি তাই করব, তোমার সব দুঃখ দূর করে দেব। বাড়ির সবাই খুব খুশি, ছোট মার বাচ্চা হবে। বাবা ছোট মায়ের খুব যত্ন করে। ছোট মাকে আমার খুব একটা পছন্দ না,
সবার সামনে ভালো ব্যবহার করলেও আমি একা থাকলে বাজে ব্যবহার করে। ওই দিন বাবার সাথে বাজারে যেতে চেয়েছিলাম, ছোট মা বাবার সামনে নোংরা ভাষায় রাগারাগি করলো। বলে, এত বড় দাম নিমাইয়া বাজারে যাবি কি করতে, বেটা গোসইলে গা গোসতে। আমি লজ্জায় কেঁদে দিয়েছি। বাবা ওই মহিলাকে কিছুই বলেনি, শুধু চুপ করো বলেছে। আমি জীবনে বাবার সাথে কোথাও যাবার কথা মুখেও আনবো না। এদিকে বড় আপুর শ্বশুর বাড়ির লোকেরা বাবার উপর রেগে আছে। আপুকে এখানে আসতে মানা করে দিয়েছে। 1 বছর হয়ে গেছে আপুরা বাড়িতে আসে না। বাবা আগের মতো আপুদের সাথে যোগাযোগ করে না। আগে প্রতি মাসে একবার করে ছোট আপুকে দেখতে আসতো। এখন আপুদের সাথে ফোনে কথা বলার সময়ও নেই। বাসায় লোকজনে ভরা, আত্মীয় স্বজনরা সবাই এসেছে। ছোট মায়ের ছেলে হয়েছে। বাবা আজ অনেক খুশি। 1টা গরু 2টা ছাগল জবাই দেওয়া হয়েছে। সমস্ত গ্রামের লোকেদেরকে খাওয়ানো হবে। আকিকা দিয়ে ভাইয়ের নাম রাখা হয়েছে খন্দকার ফজলে আরমান। ভাইটাকে আমাদেরকে ধরতে দেয় না। আমরা নাকি ভাইয়ের বড় শত্রু, সুযোগ বুঝে মেরে ফেলবো। বাবা এসে মায়ের আঁচলের থেকে চাবির গোছাটা খুলে নিয়ে গেছে। ছোট মা বাবার কাছে আবদার করেছে সংসারের সব দায়িত্ব সে চায়। বাবাও উপহার হিসেবে সংসারের কর্তৃত্ব ছোট মাকে দিয়েছে, কারণ সে ছেলের মা। আমার মা এখন আর এই পরিবারের কেউ না, মায়ের প্রয়োজন নাই। আমি জানি বাবার উপর মায়ের অনেক অভিমান, তাই পুতুলের মতো সবকিছু দেখেও দেখে না। ছোট মায়ের বড় ভাই এসেছে, এখন থেকে আমাদের সাথে থাকবে। বাবার সাথে ব্যবসা দেখাশোনা করবে। বাবা একা ব্যবসার দিক সব সামলাতে পারছে না, তাই ছোট মা ওনার ভাইকে খবর দিয়ে এনেছে। লোকটা কেমন করে যেন আমার দিকে তাকিয়ে থাকে। আমার ওই মামাকে সুবিধার মনে হয় না। কারণে অকারণে আমাদের রুমের সামনে দিয়ে ঘোরাফেরা করে। বাবাটা যেন কেমন হয়ে গেছে, আমাকে এখন আর একদম ভালোবাসে না। 3 দিন ধরে বাবাকে বলেছি একটা নোট বই আর কাগজ লাগবে। বাবার মনে থাকে না, অথচ ভাইয়ের জন্য ব্যাগ ভরে বাজার করে নিয়ে আসে। বাবা বাইরের থেকে এসে ছোট মায়ের রুমে চলে যায়। আমাদের সাথে কথা বলতেও মনে হয় বাবার কষ্ট হয়। বাবা, তোমার মনে আছে আমি মিষ্টি পছন্দ করতাম বলে তুমি আমাকে আদর করে মিষ্টি নামে ডাকতে? মা রাগ হবে দেখে তুমি প্রতিদিন লুকিয়ে আমার জন্য মিষ্টি কিনে আনতে। সপ্তাহে একবার করে গঞ্জে নিয়ে যেতে, নতুন কাপড় চুড়ি কত কি কিনে দিতে। বাবা গো, এই কদিনে কিভাবে সব কিছু ভুলে গেলে? কতদিন আমাকে মিষ্টি বলে ডাকো না। ছোট মা স্যারকে বাসায় পড়াতে আসতে মানা করে দিয়েছে। এগুলো বাড়তি খরচ। আমাকে একটা কোচিং খরচ দেবে, শুধু আমার না, আপুদের পড়ার খরচ দিতে বাবাকে মানা করে দিয়েছে। ছোট মা বলে, মাইয়া মানুষের এত পড়ালেখা করে কি হবে? আপুরা নাকি লেখাপড়ার নাম করে শহরে পোলাগলগে ফষ্টি নষ্টি করে বেড়ায়। আমাদের লেখাপড়া বন্ধ করার তোমরা কে? তোমরা হয়তো ভুলে গেছো সম্পত্তি বাবার একার না, আমার মায়ের অর্ধেক সম্পত্তি। আমাদের পড়ার খরচ কখনো বাবা দেয়নি, সারা জীবন মা দিয়েছে। আমি প্রতিবাদ করেছি বলে বাবা ছোট মায়ের সামনে বসে আমাকে মেরেছে। বাবা, তুমি আমাকে কিভাবে মারতে পারলে? কদিন থেকে মায়ের শরীরটা ভালো না, কিছু খেতে পারে না, বমি করে, মাঝে মাঝে বুকে ব্যথা ওঠে। বিকালে ডাক্তার চাচা মাকে দেখতে আসবে। ওদিকে বড় আপু আমাদের চিন্তায় কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে গেছে। মায়ের হৃদরোগের সমস্যা হয়েছে। ডাক্তার চাচা মাকে শহরে নিয়ে ভালো ডাক্তার দেখাতে বলেছে। বাবা ব্যবসার কাজ নিয়ে ব্যস্ত, অনেক ব্যস্ত। মাকে নিয়ে ডাক্তার দেখানোর সময় নেই। অথচ আগে মায়ের সামান্য জ্বর হলো চিৎকার চেঁচামেচি করে বাড়ির মাথায় তুলত, মাকে জোর করে ডাক্তারের কাছে নিয়ে যেত। বাবা, মায়ের প্রতি তোমার সেই ভালোবাসা গেল কোথায়? স্ত্রীর প্রতি, সন্তানের প্রতি তোমার ভালোবাসা এত তাড়াতাড়ি ভাগ হলো? ছোট আপু আর বড় আপু মামাকে খবর দেওয়া হয়েছে, আগামীকাল এসে মাকে ঢাকা নিয়ে যাবে। আমরা 4 বোন ভালো রেজাল্ট করলে বাবা খুশিতে এলাকার সবাইকে মিষ্টি খাওয়াতো। ছোট আপু কুয়েটে চান্স পেয়েছে। বাবা হয়তো ভুলে গেছে সেই খুশির দিনগুলোর কথা। আমার বার্ষিক পরীক্ষা চলছে, আর 2টা পরীক্ষা বাকি আছে, তাই মায়ের সাথে ঢাকা যেতে পারবো না। মা বাসায় নেই। এই সুযোগে ছোট মা আমাকে দিয়ে বাড়ির সব কাজ করিয়েছে। বাড়িতে 3 জন কাজের লোক থাকা সত্ত্বেও মশলা বাটা, কাপড় ধোয়া, থালাবাটি ধোয়া, সমস্ত বাড়ির উঠান ঝাড়ু দেওয়া হয়েছে। বাবা, তুমি তো একবারও খোঁজ নিলে না আমি কেমন আছি। তুমি কি কিছু দেখো না? আগে তো 1 গ্লাস পানিও নিজেকে নিয়ে খেতে দিতে না। শুনেছি মা মরলে বাপ হয় তালই, আর আমার মা থাকতে বাপ হয়েছে তালই। হাতের ঠোসকা পড়ে গেছে, ব্যথায় জ্বর উঠেছে। সারা দিন তেমন কিছুই খাইনি, শুধু দুপুরে কলা আর 1 পিস রুটি খেয়েছিলাম। অনেক রাত খুব ক্ষুধা পেয়েছে। খেতে গিয়ে দেখি আমার জন্য গুঁড়া মাছের চচ্চড়ি আর ডাল রাখা, যা আমি খাই না। রুমে এসে শুয়ে পড়লাম, কিন্তু ক্ষুধায় ঘুম আসছে না। আজ বুঝলাম ক্ষুধার জ্বালা কি। কোনোদিন না খেয়ে থাকিনি, মা জোর করে খাইয়ে দিত। আগে রাতে মাঝে মাঝে ঘুমিয়ে পড়তাম, বাবা প্লেটে করে খাবার এনে ঘুম থেকে উঠিয়ে খাইয়ে দিত। ওইসব দিনগুলো এখন শুধু দীর্ঘশ্বাস আর স্মৃতি। বারবার শুধু সুকান্ত ভট্টাচার্যের কবিতাটি মনে পড়ছে। হে মহাজীবন, আর এ কাব্য নয়, এবার কঠিন কঠোর গদ্যে আনো। পদলালত্ব ঝাঙ্কার মুছে যাক, প্রয়োজন নেই কবিতা স্নিগ্ধত। কবিতা তোমায় দিলাম ছুটি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। জমিলা খালা বুঝতে পেরেছিল আমার খুব ক্ষুধা লেগেছে। উনি এসে আমাকে জিজ্ঞেস করলো,
কি গো মা, খিদা লাগছে? আমি মাথা নাড়লাম। বেডি একটা হারামি, এত কইরা কইলাম ছোটমণি গুড়া মাছ খায় না, ওর জন্য ইলিশ মাছের বড় 2টা টুকরা রেখা দাও, অসুস্থ, সারাদিন ভাত খায় নাই। হারামি বেডি শুনল না, ইচ্ছা করে তোমার ওই কুটনি ফুবুগো সব মাছ দিয়ে ভাত খাওয়াই দিল। আম্মা গো, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার লাগে ভাত নিয়ে আইতেছি। জমিলা খালা ডিম ভাজি বেগুন ভাজি করে এনেছে, নিজ হাতে আমাকে খাইয়ে দিল। উনি তো আমার রক্তের কেউ না, 4-6টা বছর আমাদের বাড়ি কাজ করে, তারও আমার প্রতি এত ভালোবাসা। আমার হাতে রক্ত পড়া দেখে কেঁদে দিয়েছে, 2 হাত ধরে অসংখ্য চুমু খাচ্ছে। শুধু একটা কথা বলতেছিল, আম্মা গো, তোমার দিয়ে কাজ করতে মানা করছিলাম। মাগির জি মাগি আমগো সবাই রে ভয় দেখাইছে, আমরা তোমার কাজ করে দিলে বাড়ির থেকে তাড়াইয়া দিব। ক্ষুধার জ্বালা বড় জ্বালা, অভাবের কাছে আমগো হাত পা বাঁধা, এই বুইরা বয়সে কই যামু কও? বাবা, তোমার সাথে আমার রক্তের সম্পর্ক, আমার জন্মদাতা পিতা তুমি, তোমার কি আমার জন্য একটু মায়া লাগে না? ভাইটা আমারে দেখলে খিলখিল করে হেসে দেয়, 2 হাত বাড়িয়ে কোলে নিতে বলে। সকালে আমাকে দেখে চাচির কোলে থাকবে না, আমার কোলে আসছে, কি যে খুশি। ছোট মা দেখেই আমার কোল থেকে জোর করে ভাইটাকে টেনে নিয়ে গেল। মা আলাদা, তাতে কি, বাবা তো একই, ও আমার রক্তের ভাই। আমাদের কি কোনো অধিকার নেই ভাইটাকে কোলে নেবার? ছোট মা ভোর রাতে এসে আমাকে ঘুম থেকে ডেকে তুলেছে কাজ করানোর জন্য। প্রতি বছর শীতের দিন খেজুরের রস দিয়ে গুড় বানায়, আজ গুড় বানাবে বড় পাতিলে করে, রস জ্বালাচ্ছে। আমি দাঁড়িয়ে আছি, ছোট মা 1 জগ গরম রস এনে ইচ্ছা করে আমার পায়ের উপর ফেলে দিয়েছে। আমি শুধু মাগো করে একটা চিৎকার দিয়েছি, তারপর আর কিছু মনে নেই। আমার ডান পায়ের হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত চামড়া উঠে মাংস বেরিয়ে গেছে, ব্যথায় কাতরাচ্ছি। কবিরাজ চাচা এসে কিসব ছাল বাকল দিয়ে পা বেঁধে দিয়ে গেছে। মাগো, তুমি তাড়াতাড়ি চলে আসো, দেখো তোমার ছোট মনিটার কি হাল করেছে, ওরা মেরে ফেলবে আমাকে। মুক্তা আপা ছোটবেলা থেকে আমাদের বাসায় আছে, ওনাকে কখনো বাসার কাজের লোক হিসেবে দেখিনি, খুব ভালোবাসে আমাকে। গত 2 দিন ধরে 1 গ্লাস পানিও মুখে দেয়নি, আমি অসুস্থ তাই। আপুর একটা রেডিও আছে, প্রতিদিন 9টার সময় ঢাকা বেতারে ছায়াছবির গান হয়। আমি বাসায় থাকলে মুক্তা আপুর সাথে বসে গান শুনি। শুয়ে থেকে ভালো লাগছে না, আপুকে রেডিও ছাড়তে বলেছি। আমি গান শুনছি, আপু আমার পা পরিষ্কার করে দিচ্ছে। রেডিওতে একটা গান হচ্ছে, মন্দ হোক আর ভালো হোক, বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আর আছে কেবা, স্বর্গের মতো ছিল আমাদের ঘর, যেখানে ছিল শুধু সোহাগ আর আদর। সেই ঘর থেকে বাবা হারিয়ে গেল, আমার কপালে তাই দুঃখ এলো। আজ বুঝেছি আমি বাবা কি ছিল। আমার খুব কষ্ট হচ্ছে, বুক ফেটে কান্না আসছে, চিৎকার করে কেঁদে আমারও বলতে ইচ্ছা করছে, ভালো হোক আর মন্দ হোক, বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আর আছে কেবা। মাকে খুব দেখতে ইচ্ছা করছে। 3 দিন ধরে সদর হাসপাতালে ভর্তি আছি, পায়ে পোড়া স্থানে ওসব ছাল বাকল দেবার কারণে ইনফেকশন হয়েছে। মাকে জানানো হয়নি আমি অসুস্থ, আমার পা পুড়ে গেছে। খবর পেয়ে ছোট মামা এসে হাসপাতালে নিয়ে এসেছে, সাথে মুক্তা আপু আছে। মেঝো আপু নাইটের গাড়িতে চড়েছে, সকালের মধ্যে এখানে পৌঁছে যাবে। বাবা শুধু মামাকে 10,000 টাকা দিয়ে কর্তব্য পালন করতে চেয়েছিল। মামা বাবার কাছ থেকে 1 টাকাও নেয়নি। বাবা একটা বারের জন্য আমাকে দেখতেও আসেনি, অথচ রায়হান স্যার এসে আমাকে দেখে গেছে। খুব কষ্ট পেয়েছিলাম যখন বাবাকে বলেছি ছোট মা ইচ্ছা করে আমার পা পুড়িয়ে দিয়েছে। বাবা আমার কথা বিশ্বাস করেনি, ছোট মা যা বলেছে তাই বিশ্বাস করেছে। সংসারে অশান্তি লাগানোর জন্য নাকি এই কাজ করেছি। বাবার সুখ দেখে আমাদের সহ্য হচ্ছে না। একদিনে ডাক্তার নার্সদের সাথে ভালো সম্পর্ক হয়ে গেছে, সবাই আমাকে অনেক ভালোবাসে, বিশেষ করে শাহেদ ভাই। বড় আপু অনেক প্রকার খাবার রান্না করে পাঠিয়ে দিয়েছে। জ্বর, শরীরে ব্যথার কারণে কিছুই খেতে পারি না। মেঝো আপুটার কষ্ট হচ্ছে আমার জন্য, একটুও ঘুমাতে পারে না, দিন রাত জেগে থাকে, সেবা যত্ন করে। শাহেদ ভাইয়ের আপুকে অনেক পছন্দ হয়েছে, মামার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছে। আপুরও মনে হয় শাহেদ ভাইকে পছন্দ হয়েছে, দেখলে মুচকি মুচকি হাসে। আগামীকাল সকালে বাড়িতে যাব। মা ঢাকাতে আছে, এখনো বাড়ি আসেনি। আপুর সাথে শাহেদ ভাইয়ের বিয়েটা ঠিক হয়ে গেছে। ছোট মা চাচা ফুপুদের দেখে বোঝা যাচ্ছে ওনারা কেউ খুশি হয়নি। উল্টো গ্রামের সবার কাছে বলে বেড়াচ্ছে, কি মাইয়া দেখছো, শহরে ডাক্তার দেখাইতে যাইয়া বেড়া ধরে আনছে, মিয়া ভাইরে বিয়া করাইয়া ভালো করছি। এই মাইয়ারা ভাইয়ের মান সম্মান কিচ্ছু রাখবো না। পায়ের ঘা কমেছে, কিন্তু ঠিকমতো হাঁটতে পারে না। মা আমার এই অবস্থা থেকে চিৎকার করে কাঁদছে। এর আগে মাকে এভাবে কাঁদতে দেখিনি। মা আমাকে চোখের আড়াল হতে দেয় না, আমার রেজাল্ট দিয়েছে, স্কুল যেতে দেয়নি। মেঝো আপু আর মুক্তা গেছে রেজাল্ট আনতে। রেজাল্ট দেখে মনটা খারাপ হয়ে গেছে। 3য় হয়েছে, আমি ক্লাসে কখনো 2য় হইনি। আপুর সাথে বাবার কথা কাটাকাটি হয়েছে, কেন আমার প্রাইভেট টিচার বন্ধ রাখা হয়েছিল। বাবা সাব জানিয়ে দিয়েছে সে আমাদের লেখাপড়ার পেছনে 1 টাকাও খরচ করবে না। যে বাপু মানে মেঝো আপা বিয়ের উপলক্ষে আপুরা সবাই বাড়িতে এসেছে।
বড় দুলাভাই স্কুলে গিয়ে রায়হান স্যারকে ঠিক করে এসেছে আমাকে বাসায় এসে পড়ানোর জন্য। আপুর বিয়েতে বাবা কোনো খরচ দিতে পারবে না, বাবার হাতে টাকা পয়সা নেই। অথচ 2 দিন আগে ভাইয়ের জন্মদিন উপলক্ষে ভাইয়ের নামে 3 বিঘা জমি কিনে দিয়েছে। মামারাই আপুর বিয়ের সব ব্যবস্থা করেছে। গতরাতে বাড়িতে ডাকাতি হয়েছে, নগদ 3 লক্ষ টাকা আর আপুর বিয়ের গহনা ডাকাতেরা নিয়ে গেছে। এত পাহারাদার থাকার পরেও ডাকাতেরা কিভাবে ঘরে ঢুকলো আর দরজা খুললো কিভাবে? ঘরে ডাকাতি হবার সময় ছোট মার ভাই ঘরে ছিল না। ওই সময় উনি কোথায় ছিল? ডাকাতটা শুধু আপুর বিয়ের গহনা নিয়ে গেল। বাসায় তো ছোট মার স্বর্ণের জিনিসপত্র ছিল, তা তো নিল না কেন? বাবার বিশ্বাস মা নাকি মামাদের দিয়ে লোক ভাড়া করে বাড়িতে ডাকাতি করিয়েছে। 37 বছর সংসার করার বিনিময়ে মা পেল মিথ্যা অপবাদ। ফুফাতো ভাইরা গিয়ে আপুর বিয়েটা ভেঙে দিয়ে এসেছে। এখন শাহেদ ভাইয়ের বাসার লোকেরা এই বিয়েতে রাজি না। শাহেদ ভাই একা এসেছে আপুকে বিয়ে করার জন্য। শাহেদ ভাই মায়ের কাছে হাত জোর করে আপুকে চাচ্ছে। শাহেদ ভাই, আমি জানি আপনারা খুব আশ্চর্য হচ্ছেন, এত কিছুর পরেও কেন আমি বিয়েটা করতে চাচ্ছি। আমার 6 বছর বয়সে মা মারা যায়, বাবা আবার বিয়ে করে, ঘরে আসে সৎমা। সৎমা কখনো আমাকে নিজের সন্তান হিসেবে মেনে নিতে পারেনি। ঠিকমতো খেতে দিত না, আমাকে দিয়ে বাড়ির কাজ করাতো। মাছ মাংস রান্না করলে আমাকে খেতে দিত না, আমাকে দিত সাদা ভাত আর শুকনা মরিচ। জানেন, একটু ভালো খাবার খাওয়ার জন্য নদীতে পুকুর থেকে মাছ ধরে আনতাম। মাকে বলতাম, মা আজকে আমাকে একটা বড় মাছ দিয়েন, কিন্তু মা কোনো সময় আমাকে একটা বড় মাছের টুকরা দিত না। বেছে বেছে সব থেকে ছোট মাছটা আমার প্লেটে দিত। প্রতিবাদ করলে কপালে মায়ের ছাড়া কিচ্ছু জুটত না। কতদিন কত রাত না খেয়ে কাটিয়েছি তার ঠিক নাই। আব্বা দেখেও না দেখার ভান করে থাকতো। আমি অনেক কষ্টে পড়ালেখা করেছি, মানুষের বাড়ি কামলাগিরিও করেছি। এসএসসি পাশ করার পরে নানা এসে আমাকে নিয়ে যায়। মামারা খালারা মিলে আমার সব খরচ দেওয়া শুরু করে। আমি মেডিকেলে চান্স পাওয়ার পরে সবার কাছ থেকে টাকা নেওয়া বন্ধ করে দিই। টিউশনি করে নিজের খরচ নিজেই চালাতে শুরু করি। আমি জানি সৎমায়ের জ্বালা কি। মেডিকেলে নিশিকে দেখে আমার খুব কষ্ট হয়েছিল। সৎমায়েরা যে কি অত্যাচারী হয়, যারা এর শিকার হয় তারাই একমাত্র জানে। জানেন মা, আমি যখন থেকে বুঝতে শিখেছি, মনে মনে পণ করেছি কখনো 2টা সন্তান নেব না, কারণ প্রথম সন্তানের ভালোবাসার ভাগ হয়ে যাবে। একটা বাচ্চা থাকলে পুরো ভালোবাসার সম্পত্তি ও পাবে, আর 2টা হলে অর্ধেক অর্ধেক। তাই আমি 2টা সন্তান কখনো নেব না। মা, যেভাবে আমি আপনাদের কাছে ভিক্ষা চাই, আমি কথা দিচ্ছি ওকে কোনো দিন কষ্ট দেব না। আমি আপনার ছেলে হতে চাই। কোনো অনুষ্ঠান ছাড়া এক কাপড়ে আপু বিয়েটা হয়ে গেল। মায়ের গহনার 4 ভাগ করে 1 ভাগ জোর করে আপুকে দিয়ে দিয়েছে। মামারা চেয়েছিল আপুকে আসবাবপত্র বানিয়ে দিতে। শাহেদ ভাই 1 টাকার জিনিসপত্র নেবে না। বিয়ে করে ওই দিন রাতে আপুকে নিয়ে চলে গেছে। ছোট মায়ের বাবার বাড়ির লোকেরা আলাদিনের চেরাক পেয়েছে। আগে 2 বেলা ঠিক মতো ভাত খেতে পারতো না, এখন বাড়িতে দালান ঘর তুলেছে, জমি রেখেছে, বাজারে ফলের দোকানও দিয়েছে। বাবার এখন চোখ থেকেও অন্ধ। আমাদের রাইস মিলটা বিপুল পরিমাণ লস হয়েছে, বন্ধ হবার মতো অবস্থা। এদিকে ছোট মায়ের আবার বাচ্চা হবে। বাবা ইদানিং আমাদের রুমের কাছে রাতে ঘোরাঘুরি করে, মায়ের সাথে ঘনিষ্ঠ হতে চায়। স্কুলে টেস্ট পরীক্ষা চলছে, পরীক্ষা শেষে বাসায় এসে দেখি মা বিছানায় পড়ে আছে, সমস্ত শরীরে রক্তের ছোপ ছোপ দাগ। মায়ের গায়ের থেকে কাপড়টা সরিয়ে দেখি বিভিন্ন জায়গায় কাঁটা, তা দিয়ে রক্ত বের হচ্ছে। মায়ের কোনো হুঁশ নাই। মুক্তা আপার কাছ থেকে জানতে পারি বাবা মাকে লাঠি দিয়ে অনেক মেরেছে। কেন, কিসের জন্য জানি না। আমি কি করব কিছু বুঝতে পারছি না। ছোট চাচি এসে মায়ের কাটা স্থানে ব্যথার মলম লাগিয়ে দিয়েছে। আমি মাকে জড়িয়ে ধরে কাঁদছি। আজকে তো মাকে মেরে ফেলতে পারত। মায়ের কাছে জিজ্ঞেস করেছি কেন বাবা মায়ের গায়ে হাত তুলেছে। মায়ের কাছ থেকে জানতে পারি সৎমা আর তার ভাই মিলে ধানের গোলা থেকে 13 বস্তা ধান চুরি করে নিয়ে যাবার সময় মা দেখে ফেলে। ছোট মা নিজেদের দোষ ঢাকার জন্য বাবার কাছে গিয়ে মিথ্যা কথা বলে। আমার মা তার ভাইয়ের সাথে ফিজিক্যাল রিলেশন করতে চেয়েছে। প্রায় মা তার ভাইয়ের রুমে যায়। আজও মা নাকি ছোট মায়ের ভাইয়ের হাত ধরে টানাটানি করেছে। বাবা ছোট মায়ের নোংরা কথাগুলো বিশ্বাস করে মায়ের গায়ে হাত তুলেছে। বাবা, আমার মা পবিত্র, তাকে অপবিত্র বানাতে তোমার একটু খারাপ লাগলো না? আমি বললাম, মাগো আর কত চুপ করে থাকবে, কিছু তো বলো। মা বলল, অনেক হয়েছে, আর না নিশি, তুই এখন মুক্তাকে সাথে করে নানা বাড়ি যা, তোর মামাদের খবর দে। ছোট মামাকে বলবি বাজারে গিয়ে ফোন করে তোর আপুদের 2 দিনের মধ্যে বাড়িতে আসতে বল। তোর বড় মামাকে আর মেজো মামাকে সাথে করে নিয়ে আসবি। যে কোনো সময় ওরা কোনো অঘটন ঘটাতে পারে। আমি আর 1 মিনিটও দেরি করলাম না। জমিলা খালাকে মায়ের কাছে রেখে নানা বাড়ি চলে আসলাম। আমাদের বাসা থেকে নানাদের বাসা 3 মাইল দূরে। মামাদেরকে সবকিছু খুলে বললাম। মামার আমার কথা শুনে সাথে সাথে আমাকে নিয়ে বাড়িতে চলে এসেছে। বড় মামা অনেক রেগে আছে। রুমের দরজা ভেতর থেকে আটকানো। মায়ের সামনে আমরা 3 জন বসে আছি। মা বলল, আমি যদি তোমাদের বাবার সাথে আর সংসার না করি তোমাদের কোনো অভিযোগ থাকবে আমার উপর? তোমরা কি রাজি আমার সিদ্ধান্তে? আমরা 4 বোন মাকে জড়িয়ে ধরেছি। মাগো, তোমার প্রতি আমাদের কোনো অভিযোগ নাই। এই সিদ্ধান্ত তোমার আরও আগে নেওয়া উচিত ছিল। এই 3 বছর ধরে কম তো আর অপমান অপবাদ
সহ্য করলে না, শেষ পর্যন্ত এই বুড়ো বয়সে মার খেলে আর কত সহ্য করবে তুমি? আমার মায়ের ৩৮ বছরের সংসার জীবনের ইতি ঘটল। মা বাবাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, মেঝো আপু সব ব্যবস্থা করেছে। আপু ৬ মাস হয়েছে জর্জ কোর্টের অ্যাডভোকেট হয়েছে। আমাদের দেশে অনেকে বলে ইসলামে ৪টা বিয়ে ফরজ, এটা নাকি বাধ্যতামূলক। এই ফতোয়া দিয়ে অনেকে একাধিক বিয়ে করে, কিন্তু ইসলাম ধর্ম কি বলে? ইসলামের বিধানে একক বিবাহ এবং বহু বিবাহ দুইটারই সম্মতি রয়েছে, তবে একক বিবাহ বেশি প্রচলিত। বহু বিবাহ ইসলাম উৎসাহিত করেনি। সূরা আল নিসার ৩ নম্বর আয়াতে বলা হয়েছে, তোমাদের পছন্দ মতো বিয়ে করো ২, ৩, ৪ জনকে, তবে যদি ন্যায় বিচার করতে না পারো তাহলে একজনকে বিয়ে করতে হবে। আবার সূরা নিসার ১২৯ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এটা অসম্ভব যে তুমি সব স্ত্রীকে সমানভাবে দেখবে, তবে তাদের ওপর থেকে মুখ ফিরিয়ে নিও না। এখানে কোরআন যা বোঝাতে চেয়েছে, ন্যায় বিচার বলতে ভালোবাসার কথা বলেছে। কোনো ব্যক্তি স্বীয় স্ত্রীগণের সাথে সমান ব্যবহার দ্বারা দাম্পত্য জীবনের সুখ শান্তি বজায় রাখতে পারে ও অর্থনৈতিক সচ্ছলতা, সময় ইত্যাদি সমানভাবে দিতে পারে। তার জন্য একান্ত প্রয়োজন বোধে ৪ জন স্ত্রী গ্রহণের অনুমতি আছে, কিন্তু কোনো নির্দেশ নাই। একজন স্ত্রীকে একটা বাড়ি কিনে দিলে অন্যজনকেও যেন বাড়ি দেয়। তাই কোরআনে বলেছে, তখনই একটার বেশি বিয়ে করো যদি তুমি ন্যায় বিচার করতে পারো, যদি না পারো একটার বেশি বিয়ে করো না। ইসলাম ধর্মে একটা বিয়ে ফরজ, 4টা বিয়ে না। বহু বিবাহ হলো মুবা বা ঐচ্ছিক। বাবা মায়ের সাথে যা কিছু করেছে সব অন্যায়। এত বছর সংসার করেও মায়ের চরিত্র সম্পর্কে ধারণা হয়নি। হিন্দু এলাকাতে মায়ের নামে একটা বাড়ি আছে, আমরা এখন থেকে এখানে থাকব। মা বাবার বাসা থেকে আসার সময় একটাই কাজ করেছে, মায়ের পায়ের জুতা দিয়ে বাবার গালে একটা বাড়ি দিয়েছিল। আমি মনে করি আমার মা কোনো ভুল কাজ করেনি। মেঝো আপু শাহেদ ভাইয়া আমাদের শহরে নিতে চেয়েছে, মা যাবে না। আপুর কাছে শুনলাম বাবা মায়ের নামে সম্পত্তির নিজের নামে রেকর্ড করিয়ে নিয়েছে। ওই দিন রাতে মামারা যদি আমাদের সাথে না থাকতো, মা আর আমাকে মেরে ফেলে আত্মহত্যা বলে চালিয়ে দিত। সৎমা লোক ঠিক করেছিল আমাদের দুজনকে মারার জন্য, বাবাও জানতো। বাবা ছি, এত রিচ কিভাবে হলে? দেখতে দেখতে আমার এসএসসি পরীক্ষা শুরু হয়ে গেছে। পরীক্ষা কেন্দ্রে আমার সাথে আপু আর মামা এসেছে। অধিকাংশ ছেলে মেয়েদের সাথে তাদের বাবা এসেছে। আগে যখন আপুদের পরীক্ষা হতো, বাবা আপুদের সাথে আসতো। সবই এখন স্মৃতি। পরীক্ষা দিয়ে আসার সময় বাজারে বসে বাবার সাথে দেখা হয়েছিল। বাবা বিশাল বড় রুই মাছ কিনেছে, তার শ্বশুরবাড়ির লোকেরা বেড়াতে এসেছে তাই। বাবা আমাদেরকে দেখেও না দেখার ভান করে চলে গেছে। আপু আমাকে নিয়ে বাসায় চলে এসেছে। 1 ঘন্টা পরে বড় মামাও 4 কেজি ওজনের একটা রুই মাছ নিয়ে হাজির। গত 3 দিন ধরে বড় ফুপুর ছোট মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ জানে না রুনা আপু কোথায়। থানায় জিডি করা হয়েছে। 4 দিন পর রুনা আপুর ছিন্ন বিচ্ছিন্ন লাশ পাওয়া গেছে বাবাদের বাড়ির পেছনের বাগানের ডোবাতে। পুলিশ খুনের কোনো আলামত খুঁজে পায়নি। ফুপুরা দোষ চাপাচ্ছে আমাদের ওপর। থানায় গিয়ে আমাদের নামে ধর্ষণ খুনের মামলা করতে চেয়েছিল, কিন্তু থানার ওসি কেস নেয়নি। বড় দুলাভাইও থানায় যেয়ে ওদের নামে মানহানি মামলা করেছে। থানার ওসি জাহিদ হলো বড় দুলাভাইয়ের চাচাতো ভাই। উনি ভাইয়াকে ফুপুদের নামে মানহানি মামলা দিতে বলেছিল। রুনার লাশ সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছিল। পোস্টমর্টেম রিপোর্ট দেবে 1 দিন পর। রুনা 4 মাসের প্রেগন্যান্ট ছিল। আমরা যদি রুনাকে গুম করে খুন করি, তাহলে রুনাকে প্রেগন্যান্ট বানিয়েছে কে? কার সাথে রুনার অবৈধ সম্পর্ক ছিল? জাহিদ ভাই খন্দকার বাড়িতে গিয়েছে তদন্ত করার জন্য। বাড়ির সবাইকে জিজ্ঞাসাবাদ করেছে। ছোট মায়ের ভাইকে জাহিদ ভাইয়ের সন্দেহ হয়েছে। তাছাড়া ডোবার পাশে একটা পুরুষ মানুষের জুতা পাওয়া গিয়েছে। ছোট মায়ের ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে, কারণ ডোবার পাশের পড়ে থাকা জুতাটা ওনার। পুলিশের মায়ের খেয়ে সব ঘটনা গড়গড় করে বলে দিয়েছে। রুনার সাথে 2 বছরের সম্পর্ক ছিল। মিথ্যা বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে। রুনা প্রেগনেন্ট হবার পরে বিয়ের জন্য চাপ দেয়। সৎমায়ের ভাই রুনাকে মেরে ডোবার মধ্যে ফেলে দেয়। যে যেমন কর্ম করবে তার শাস্তি পেতে হবে। ফুপু, তুমি যেমন আমার মায়ের সংসার নষ্ট করে দিলে, গ্রামের মানুষের কাছে অপমান অপদস্থ করেছিলে, আল্লাহ তোমার পাপের বিচার করেছে। তোমার কোল থেকে তোমার মেয়েকে কেড়ে নিয়েছে, মেয়েও হারিয়েছ। আর তোমাদের দেখলে গ্রামের মানুষ থুতু ছিটাবে। অবিবাহিত মেয়ের বাচ্চা হবে গ্রাম অঞ্চলে খুবই ঘৃণিত বিষয়। তোমরা আমার মায়ের সুখ কেড়ে নিয়েছ, আল্লাহ তোমাদের সুখ কেড়ে নিয়েছে। কথায় আছে, লোভে পাপ আর পাপে মৃত্যু। রুনা আপুও টাকার লোভে পড়ে 2 বাচ্চার বাপ বুড়া বেটার সাথে প্রেম করে পাপ কাজে লিপ্ত হয়েছিল। পরিশেষে পাপ কাজের ফল মৃত্যু হয়েছে। এদিকে বাবার সাথে তার বোনের দা কুমড়ার সম্পর্ক হয়েছে। বাবা উকিল ধরেছে, ছোট বউয়ের ভাইয়ের হয়ে কেস লড়ছে। ভাই বোন কেউ কারো মুখ দেখে না। চাচা ফুপুরা সবাই বাবার উপর নারাজ। আপুরা সবাই গ্রামে এসেছে আমার এসএসসি পরীক্ষার রেজাল্ট দেবে। মনের মধ্যে খুব ভয়।
এবারই প্রথম জিপিএ পদ্ধতি শুরু হয়েছে। বড় মামা আর ছোট আপু রেজাল্ট আনতে গিয়েছে। ছোটবেলায় যখন অনেক ভয় পেতাম বড় আপুর হাত ধরে থাকতাম। আজকেও বড় আপুর হাত ধরে বসে আছি। বড় দুলাভাইয়ের ট্রান্সফার হয়েছে খুলনাতে। সামনের মাসে আপুরা খুলনা চলে যাবে। ছোট আপু খুলনাতে একা থাকে বলে খুব টেনশন করত। এখন মায়ের আর ছোট আপুর জন্য চিন্তা করা লাগবে না। দূর থেকে বড় মামা আর নাজিয়া আপুকে দেখা যাচ্ছে। মামার হাতে অনেক মিষ্টির প্যাকেট। মুক্তা আপা দৌড়ে চলে গেছে ওদের কাছে। মামা মুখে জয়ের হাসি দেখে বোঝা যাচ্ছে রেজাল্ট ভালো হয়েছে। 4.88 পেয়েছি মা। আপুরা সবাই অনেক খুশি। মা আমার গালে চুমুতে ভরিয়ে দিয়েছে। ছোট মামা খুশিতে সমস্ত গ্রামে মিষ্টি ছিটিয়েছে। আজকে বাসায় আমার পছন্দের সব খাবার রান্না করা হয়েছে। হাঁসের মাংস, রুটি, পিঠা দেখে জিভে পানি চলে এসেছে। আমি টুল নিয়ে চুলার পাশে বসে আছি। মা প্লেটে করে রুটি মাংস নিয়ে আমাকে খাইয়ে দিচ্ছে। মায়ের হাতে খাবার খেলে মনে হয় বেহেশতের খাবার খাচ্ছি। মুক্তা আপার বিয়ের কথা চলছে মেজো মামার ইটের ভাটার ম্যানেজার সিদ্দিকের সাথে। বাড়িতে উৎসব মুখর পরিবেশে বড় আপু মেঝো আপুর দুইজনের বাচ্চা হবে। আর মুক্তা আপুর বিয়ে। এই কয় মাসে বাবা আমাদের কোনো খোঁজখবর নেয়নি। আপুরা চাচ্ছে আমাকে শহরে ভালো কলেজে ভর্তি করাতে। আমি গ্রামের কলেজে পড়ব। মাকে ছেড়ে কোথাও যাব না। আমি গ্রামের স্কুলে পড়ে যদি ভালো রেজাল্ট করতে পারি তাহলে কলেজে পড়ে পারবো না কেন? উপজেলা পরিষদে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অভিভাবক হিসেবে আমার মাকে নিয়ে গিয়েছি। উপজেলার মধ্যে সবথেকে ভালো রেজাল্ট আমার। এজন্য আমার মা রাবেয়া বেগম আকন্দকে সেরা মায়ের অ্যাওয়ার্ড দিয়েছে। অনেকদিন পর মাকে প্রাণ খুলে হাসতে দেখেছি। আমি শুধু আমার মায়ের গর্বিত সন্তান। কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমি কবিতা আবৃত্তিতে নাম দিয়েছি। স্কুলেও আমি প্রথম হতাম। কাজী নজরুল ইসলামের লেখা উপন্যাস, গল্প, কবিতা আমার প্রিয়। এই মানুষটা পথ দেখিয়ে গেছে যুদ্ধে ময়দানে না গিয়েও কলম নিয়ে যুদ্ধ করা যায়, প্রতিবাদে ঝড় তোলা যায়। হেরা হতে হেলে তুলে নুরানি তনু ও কে আসে হায়। সারা দুনিয়া হেরায়ের পর্দা খুলে খুলে যায়। সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। কি সৃষ্টি, কি সুন্দর লেখনী। যত শুনি যত পড়ি মুগ্ধ হয়ে যায়। প্রতিযোগিতার মঞ্চে দাঁড়িয়ে আবৃত্তি করা শুরু করলাম। বলো বীর, বলো উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বলো বীর, বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছে চিরবিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান, জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলো বীর, আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্নিবিত নৃশংস। মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথিবীর। আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম। আমি উইনার হয়েছি, যা দেখলে অনেকে খুশি হবে। মায়ের শরীরটা ভালো না, বুকে ব্যথাটা বেড়েছে। অনুষ্ঠানে আসার আগে মাকে একটু অসুস্থ দেখে এসেছি। বাড়ির সামনে এসে কলেজের ভেতরে একটা ধাক্কা খেলাম। এত মানুষ কেন? আমার পা চলছে না, শরীরে কোনো শক্তি নাই। ভেতরে এসে দেখি আমার মায়ের নিষ্প্রাণ দেহটা পড়ে আছে। মেঝো আপু জড়িয়ে ধরে কাঁদছে। ওমা ওঠো না, চোখ বন্ধ করে আছো কেন? ওমা গো, চোখ খোলো, একটা বার তাকাও। মাগো তুমি রাগ হয়েছ, আমি তোমাকে একা রেখে কোথাও যাব না। মা ওঠো, আমি বাঁচব কিভাবে? আমি কার কাছে থাকবো? তুমি আমাকে একা রেখে চলে যেও না মা। মাকে শেষ গোসল করিয়ে সাদা কাফনের কাপড় পরিয়ে রাখা হয়েছে। নাকের ভেতরে সাদা তুলো দেওয়া, মাথার ধারে আগরবাতি জ্বলছে। মায়ের গায়ের থেকে আতর আর কর্পূরের ঘ্রাণ। মুখটা কেমন ফ্যাকাশে হয়ে আছে। কোনো চিন্তা নাই, ভাবনা নাই, নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। খন্দকার বাড়ির সবাই মায়ের লাশ দেখতে এসেছে। মামাদেরকে বলে দিয়েছি ওরা যেন বাড়ির ত্রিসীমানায় না ঢুকতে পারে। আমার বাবা নামে খুনিটাও মাকে দেখতে এসেছে। মৃত্যুর আগে জ্বালিয়ে শান্তি হয়নি তোদের? মরার পরে কি দেখতে এসেছে? তোদের ওই নগণ্য চেহারা দেখলে আমার মা কষ্ট পাবে। আপুদেরকে হাত জোর করে বাবা মায়ের লাশ দেখার অনুমতি পেয়েছে। কিন্তু আপুরা হয়তো ভুলে গেছে বাবার সাথে মায়ের যেদিন ডিভোর্স হয়েছিল, মা বলেছিল আমি মরে গেলে ওই বাড়ির লোকদের আমার চেহারা দেখা দূরে থাক, আমার জানাজার শরিক যেন না হয়। আমি মায়ের কথা রাখবো। চাচা ফুপু যত আত্মীয় কাউকে পারমিশন দেয়নি ভেতরে ঢোকার। কি দেখতে এসেছেন? আমার মা মৃত্যুর আগে কতটা কষ্ট পেয়ে মরেছে তাই দেখতে? শেষবারের মতো রাবুর চেহারাটা একটাবার দেখতে দে, আমি দেখেই চলে যাব। সম্ভব না। কোন অধিকারে দেখতে এসেছেন? আমার স্ত্রী ছিল, হ্যাঁ কোনো এক সময় ছিল। সেই সম্পর্কটা আপনি নিজেই শেষ করে দিয়েছেন। আপনি জানেন না কোনো বেগানা পুরুষের মহিলা মানুষের মৃত্যুর পরে লাশের চেহারা দেখা জায়েজ না, হারাম। আপনি এখন তার স্বামী না,
পরপুরুষ। এখন যদি আমার মায়ের মুখ দেখতে দেই তাহলে গুনাহ হবে, আমার মায়ের কবরে আযাব হবে। কথাগুলো আমার না, ধর্মের কথা। মাফ চাই, তোদের কাছে মাফ করে দাও আমাকে। জীবনটাকে কি আপনি সিনেমা মনে করেন? হাজারো অন্যায় করে একবার মাফ চাইলে ক্ষমা পেয়ে যাবেন? বাস্তব জীবন বড় কঠিন, নির্মম। ক্ষমা চাইলেই মাফ পাওয়া যায় না। আমার মা আপনার সংসারে কি না করেছে। এখন না হয় আপনি বড়লোক মানুষ হয়েছেন। এমন একটা সময় ছিল 2 মাসেও একবার মাংস কিনে খাওয়ার ক্ষমতা ছিল না। মা শুধু সারাটা জীবন কষ্টই করে গেছে। সুখ নামক পাখিটা একবার উঁকি দিয়ে গভীর অতলে হারিয়ে গেছে। মায়ের যখন বিয়ে হয় তেমন কিছুই ছিল না। আপনার একরুমওয়ালা ছোট টিনের ঘর, সামনে একটা বারান্দা আর অল্প কিছু জমি। আপনার ওই ভদ্রবেশী ভালো মানুষের চেহারা দেখে নানা মাকে আপনার সাথে বিয়ে দিয়েছিল। জমিতে ধান চাষ করার গরু ছিল না, কামরা রাখার ক্ষমতা ছিল না। মানুষ দেখলে আপনার সম্মানের হানি হবে, তাই রাতের আধারে মা আর আপনি লাঙল টানতেন। আপনি ধানের বীজ ফেলাতেন, মা লাঙল টানত। বাবার বাড়ি ধনী হওয়া সত্ত্বেও কোনোদিন কারো কাছে সাহায্য চায়নি। একবেলা খাবার খেলে অন্য বেলা না খেয়ে থাকত, শুধু আপনার সংসারের খরচ কমানোর জন্য। বছরে 2টা ভালো শাড়িও কিনে দিতে পারেননি। মায়ের মুখে শুনেছি বড় আপু যখন জন্ম হয় বৃষ্টির দিন ছিল। বৃষ্টি হলে চালের ফুটো দিয়ে পানি পড়ে ঘর ভরে যেত, খাটের ওপরও পানি পড়ত। মা সারা রাত আপুকে কোলে নিয়ে না ঘুমিয়ে এক কোনায় বসে থাকত। নানা মায়ের কষ্ট দেখে সম্পত্তি ভাগ করে মায়ের ভাগের সম্পত্তি মাকে দিয়ে দিয়েছিল। আপনি এখন বড় লোক হয়েছেন, 3টা বাড়ি, রাইস মিল, ইটের ভাটা, বিঘায় বিঘায় জমির মালিক হয়েছেন। সমাজে নাম ডাক শুধু আমার মায়ের জন্য। এখন পর্যন্ত আমার মায়ের সম্পত্তি নিজের নামে রেকর্ড করিয়ে ভোগ দখল করে বসে আছেন। 4টা মেয়ে হবার কারণে কখনো মায়ের উপর সন্তুষ্ট ছিলেন না। একটা ছেলের জন্য মায়ের উপর কম অত্যাচার করেননি। উঠতে বসতে কথা শোনাতেন। বুড়া বয়সে অল্প বয়সী মেয়ে বিয়ে করে মায়ের উপর অত্যাচারের পরিমাণ বাড়িয়ে দিলেন। সারা জীবন কষ্ট করেছে আমার মা, আর রেডিমেড রাজাসহ রাজত্ব দিলেন আপনার ছোট বউকে। ওই মুখ দিয়ে আমার মায়ের মুখ দেখার কথা বলতে লজ্জা করল না আপনার? আমার মায়ের মুখ দেখার কোনো অধিকার আপনার নেই। আপনি এখন চলে যেতে পারেন। আর শোনেন, আজ থেকে আমি জানবো আমার শুধু মা না, বাবাও নেই। মায়ের সাথে আপনাকেও জীবন্ত দাফন করলাম। আপনি আমার মায়ের খুনি। আর কোনো খুনির সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। যাদের বাবা মা থাকে না তাদেরকে এতিম বলে। আমিও এখন থেকে এতিম। আজকের পর কোনোদিন আপনার মুখ দেখব না আমি, আপনার মরা লাশেরও না। এখন আসতে পারেন আপনি। বাবাকে মায়ের লাশ দেখতে দেয়নি বলে আপুরা হয়তো আমার উপর একটু রাগ হয়েছে। কিন্তু আপু, তোরা দূরে ছিলি, তোরা দেখিসনি মায়ের নির্ঘুম রাতগুলো কতটা কষ্টের ছিল। আমি দেখেছি প্রতি রাতে চোখের জলধারা। কাঁদতে কাঁদতে চোখে ছানি পড়িয়ে ফেলেছিল। চোখে ঠিকমতো দেখত না। না খেয়ে থাকতে থাকতে শরীরে রক্তশূন্যতা হয়েছে। আমি অন্যায় কিছু করিনি, উচিত কাজটাই করেছি। মায়ের জানাজা পড়ানো হয়ে গেছে। খাটিয়ায় করে লাশ দাফনের জন্য নিয়ে যাচ্ছে। খাটিয়ার সামনে দুলাভাইরা, পেছনে বড় মামা আর ছোট মামা। সবাই কালেমা পড়তে পড়তে এগিয়ে যাচ্ছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শেষবারের মতো মায়ের চাঁদ মাখা মুখটা পরাণ ভরে দেখে নিয়েছি। আর কোনো দিন মায়ের মুখটা দেখতে পারবো না। ও মা গো, শত কষ্টের মাঝে তোমার মুখটা দেখলে কষ্ট সব দূর হয়ে যেত। এখন আমি কি করব মা? কষ্টগুলো সব বুকের মাঝে চেপে রাখতে হবে। আজকের পরে কেউ তো আর সোনামণি বলে ডাকবে না। গভীর রাত, সবাই ঘুমিয়ে গেছে। আমার চোখে ঘুম নাই। অন্ধকার কবরে মা একা ঘুমিয়ে আছে। মায়ের বুকে মাথা না দিলে আমার ঘুম আসে না, অভ্যাস হয়ে গেছে। বালিশ নিয়ে চলে এলাম মায়ের কবরের কাছে। বাড়ির সামনে বকুলতলায় মাকে কবর দেওয়া হয়েছে। মায়ের কবর জড়িয়ে ধরে শুয়ে আছি। 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ। কষ্টের তীব্রতায় করেছে আমায় লালন। হঠাৎ কোথায় না বলে হারিয়ে গেল। জন্ম জন্মান্তরের বাঁধন কোথায় হারালো। সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, খুঁজে দেখো পাবে দূর নক্ষত্র মাঝে। রাতের তারা, আমায় কি তুই বলতে পারিস কোথায় আছে, কেমন আছে মা? ভোরের তারা, রাতের তারা, মাকে জানিয়ে দিস। অনেক কেঁদেছি, আর কাঁদতে পারি না। মাথার উপর কারো হাতের স্পর্শ পেয়ে ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি বড় আপুর চোখ দুইটা লাল করে আমার পাশে বসে আছে। দেখে বোঝা যাচ্ছে এতক্ষণ কেঁদেছে। ভোরবেলা সমস্ত বাড়িতে তোকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। এখানে এসে দেখি মায়ের কবরের ওপর ঘুমিয়ে আছিস। মায়ের বুকে মাথা না দিলে ঘুম আসে না। মাকে এখানে একা রেখে ঘরের মধ্যে শান্তি পাচ্ছিলাম না। মা একা কেন মরে গেল? আমাকে সাথে করে নিয়ে যেত, তাহলে দুজন এক কবরে একসাথে থাকতে পারতাম। মাকে ছাড়া থাকবো কিভাবে আপু? আপু টান দিয়ে বুকে জড়িয়ে ধরে কাঁদছে। আমিও কাঁদছি। জানিস নিশি, তোর যেদিন জন্ম হয় আমি প্রথম তোকে দেখি। তুই কান্না করছিলি। আমি চাচির কাছ থেকে তোকে কোলে নিই, কপালে মুখে চুমু দিই। তুই কান্না থামিয়ে আমার দিকে আধো আধো খোলা চোখে মুখের দিকে তাকিয়ে 2 হাত নাড়িয়ে সে কি খুশি। আমরা 3 বোন আর মা ছাড়া তোকে দেখে কেউ খুশি হয়নি।
সবাই ছেলের আশা করেছিল, কিন্তু জন্ম হলো মেয়ে, তাও আবার গায়ের রং কালো। ফুপুরা বাসার সামনে বসে মাকে কত কথা শোনালো। ভাবছি পোলা হইব, পোলা তো হইল না, জন্ম নিছে একটা কালা মাইয়া। আগের দিনটা তো ফর্সা সুন্দর ছিল, এইটা দেখি রাইতের লাহান কালা হইছে। ভাইজান তুমি সাদা, ভাবির গায়ের রঙও সাদা, এইটা হইল কৈত্তেকা, দেখা তো মনে হয় না তোমার বাচ্চা। ফুপুদের কথা শুনে বাবা 3 দিন বাসায় আসেনি। মামারা অনেক বুঝিয়ে শুনিয়ে বাবাকে নিয়ে আসে, কিন্তু বাবার মনের মধ্যে সন্দেহ থেকে যায়। মায়ের সাথে খুব একটা ভালো ব্যবহার করতো না। আমার চাচা ফুপুরা কখনো তোর সাথে ভালো আচরণ করেনি। আমি তোর নাম রাখি শারমিন নিশি, নিশিতে তোর জন্ম, তাই নাম নিশি রাখলাম। গ্রামের শ্যামবর্ণকে কালো হিসেবে ধরে, এখানে কালো মানুষের কোনো মূল্য নাই। বাবা তোর নামে আকিকা দেবে না। আমি আমার মাটির ব্যাংক ভেঙে ফেলি। 2300 টাকা ছিল, মায়ের কাছে টাকাগুলো দিয়ে বলেছিলাম আকিকা দিতে। মা আমাকে কাছে টেনে নিয়ে বলেছিল, আমি না থাকলে তুই ওরে আগলে রাখতে পারবি, এখন থেকে আমার কোনো চিন্তা নাই। ওই দিন আমার টাকা সাথে মায়ের কাছে জমানো টাকা মিলিয়ে ছোট মামাকে দিয়ে একটা খাসি কিনে আনিয়ে তোর আকিকার ব্যবস্থা করি। তোর কপালে কাজলের টিপ দিলে চাচা ফুপুরা খুব হাসাহাসি করতো, বলতো ওর কপালে টিপ দিছিস কেন, ওই কাল্লা মায়ের দিকে কেউ নজর দেব না। অথচ আমাদের 4 বোনের মধ্যে তোর চেহারা বেশি ভালো, মিষ্টি ভাব বেশি ছিল। শুধু শ্যামলা দেখে মাকে কত কথা শোনাতো। তুই বড় হতে লাগলি, চেহারা আরো সুন্দর হতে লাগলো। বাবাকে দেখলেই হেসে দিয়ে 2 হাত বাড়িয়ে দিতে কোলে নেওয়ার জন্য। আস্তে আস্তে বাবাও তোর প্রতি ভালোবাসার সৃষ্টি হতে লাগলো। এরপর কেউ কিছু বললে বাবাই উত্তর দিত। ছোটবেলায় তুই রাগ করলে আমি তোর কাছে গিয়ে বলতাম, আমার দাদাইটা কই রে, ওরে আমার পাখিটা রাগ হয়েছে। হাত বাড়িয়ে যখন বলতাম আয়রে কাছে সোনামণি, আয়রে কাছে যান, তুই যে আমার চোখের তারা, তুই যে আমার প্রাণ, তোকে নিয়ে গর্ব আমি সুখেরই জীবন। সাথে সাথে লাফ দিয়ে কোলে আসতি। মা নেই, তোর বোনেরা কি মরে গেছে? ছোটবেলায় তোকে যেমন আগলে রাখতাম, এখন থেকে আমি বুক দিয়ে আগলে রাখবো তোকে। মায়ের অভাব কি বুঝতে দেব না। আপু জোর করে ঘরে এনে গোসল করিয়ে নাস্তা খাইয়ে দিল। আজ 3 দিন মা নেই। মসজিদে মিলাদের ব্যবস্থা করা হয়েছে, আর বাসাতে এতিম গরিবদের খাবারের ব্যবস্থা করেছে। আমিও আজকে এতিমদের সাথে খাবার খাবো। ওদের মাঝে বসে পড়লাম। ভেবেছিলাম আপুরা রাগ হবে, আপুরা দেখে আমার পাশে বসে খাওয়া শুরু করেছে। আমাকে নিয়ে টানাটানি শুরু হয়ে গেল। মামারা চাচ্ছে আমাকে তাদের কাছে রাখবে, আপুরা কেউ রাজি না। মেঝো তার কাছে নিয়ে যাবে, কিন্তু বড় আপুর এক কথা, আমাকে কারো কাছে দেবে না, আপুর কাছে রাখবে। আমি পড়েছি মহা বিপদে, কিছুই মাথায় কাজ করছে না। চুপ থাকা বুদ্ধিমানের কাজ, যা আছে কপালে। ডিসিশন হলো আমার ঠিকানা এখন বড় আপুর বাসা। মেঝো আপু কাছে থাকলে জমিলা খালা ওনার আপন বলতে আমরা ছাড়া কেউ নেই। বাড়ি দেখাশোনা করবে মুক্তা আপা আর সিদ্দিক ভাই, ওরা ওইখানে থাকবে। আমার তো এখানে মাকে একা রেখে যেতে ইচ্ছা করছে না। মাগো, তুমি বেঁচে থাকলে আমাকে দোটানার মধ্যে পড়তে হতো না। শুধু একটা মানুষ নাই, এই কদিনে কত কিছু ঘটে গেল। মায়ের অভাব আস্তে আস্তে বুঝতে পারছি। বড়দুলা ভাই কলেজ থেকে আমার বদলির সব ব্যবস্থা করে ফেলল। খুলনা আসার আগে মায়ের কবরের সামনে দোয়া পড়ে কবরটা জিয়ারত করে আসলাম। আবার কবে গ্রামে আসবো তা জানি না। খুলনা নিয়ে সিটি কলেজে ভর্তি করিয়ে দিল। রেজাল্ট ভালো থাকার কারণে ভর্তি হতে কোনো বেগ পেতে হয়নি। গ্রামের কাদামাটি জীবনের ইতি ঘটিয়ে শুরু হলো আমার ইট পাথরের শহরে জীবন। আপু খুব পরিপাটি করে আমার রুমটা সাজিয়েছে, সব কিছু নতুন জিনিসপত্র, এমনকি পানি খাবার গ্লাসটাও। আজকে আমার এই কলেজে প্রথম ক্লাস। আপু দুলাভাই সাথে করে নিয়ে গেছে। গ্রাম থেকে এসেছে শুনে সবাই একটু ভ্রুম কুচকে তাকিয়েছিল। স্যার যখন জিজ্ঞেস করলো ম্যাট্রিকের রেজাল্ট কি, আমার রেজাল্ট শুনে সবাই অনেক অবাক হয়েছিল। ওদের ধারণা ছিল গ্রামের স্টুডেন্টরা ভালো রেজাল্ট করতে পারে না। এর মধ্যে কয়েকজনের সাথে আমার ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে। ক্লাসের বেলি নামের মেয়েটা আমাকে খুব একটা পছন্দ করে না, আমার উপর রেগে আছে, কারণ ওর ঘনিষ্ঠ বন্ধুগুলো আমার সাথে মেশে। আমি যে বেঞ্চিতে বসি ওই বেঞ্চিতে বেলি বসে না, জানি না কেন বসে না। দিন শেষে রাতের বেলা মায়ের কথা খুব মনে পড়ে, মুখটা চোখের সামনে ভেসে আসে। আমাদের কলেজে একজন বয়স্ক মহিলা আসে বাদাম বিক্রি করতে। আমরা খালাকে পছন্দ করি, ওনার কাছ থেকে বাদাম কিনে খাই, কিন্তু বেলি ওনাকে একদমই সহ্য করতে পারে না। খালার কাছ থেকে কেনা বাদাম খাওয়া তো দূরে থাক, ছোঁয়েও না। তিথি যারা ওদের কারণে বেলি আমার সাথে মিশলেও আমার থেকে 2 হাত দূরে থাকে। বাইরে প্রচণ্ড বৃষ্টি, ক্লাসে বসে আছি। স্টুডেন্ট কম থাকায় ক্লাস হয়নি, তাই সবাই মিলে ডিসিশন নিলাম ফুচকা খেতে যাব। বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল হয়ে আছে। রাস্তার সাইড দিয়ে আমরা 5 জন হেঁটে যাচ্ছি। হাঁটার সময় বেলি স্লিপ খেয়ে পড়ে যাওয়ার সময় আমি ওর হাতটা ধরে ফেলি। বেলি এক ঝটকা দিয়ে আমার হাতটা সরিয়ে ফেলল। সবাই ওর কাণ্ড দেখে অবাক। আমি কেন ওর হাত ধরেছি? এখন ওর শরীর ঘিনঘিন লাগছে। আমার কালো হাত দিয়ে কেন ওকে স্পর্শ করেছি? বেলি 7 দিনেও নাকি ওর হাত দিয়ে কিছু খেতে পারবে না। আমি কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়েছিলাম। বেলি কালো মানুষদের অনেক ঘৃণা করে। এতদিনে বুঝলাম আসল কাহিনী কলেজের খালাকে কেন পছন্দ করতো না, কেন ওনার কাছ থেকে কেনা বাদাম খেত না শুধু কালো বলে। খালার গায়ের রং আমার মতো কালো,
বেলি যে অনেক ফর্সা তাও না, উজ্জ্বল ফর্সা। বেলির কাণ্ড কারখানা দেখে সবাই হতবাক। দোকান থেকে সাবান কিনে হাত ধুচ্ছে। খুব কষ্ট লাগছে। কালো মানুষ কি মানুষ না? মানুষ হলো আশরাফুল মাখলুকাত, পৃথিবীর সেরা জীব। কিন্তু মানুষের আচরণ যদি পশুদের মতো হয়, তাকে কি মানুষ বলা যায়? গায়ের রং কালো দেখে যারা মানুষকে অসম্মান করে, ভালোবাসতে জানে না, তাদের মতো মানুষকে দেখলে আমারও ঘৃণা লাগে। আজ মায়ের কথা খুব মনে পড়ছে। কই, আমি কালো ছিলাম, আমার মায়ের তো কখনো আমাকে ঘৃণা লাগেনি। কত হাজার চুমু খেয়েছে মুখে। আমি ছিলাম মায়ের কাছে পৃথিবীর সব থেকে সুন্দর মানুষ। মা আমার মুখের দিকে সবসময় তাকিয়ে থাকতো। মা নাকি বাগানে ফুটে থাকা টকটকে লাল গোলাপের দিকে তাকিয়ে আছে। সন্তানের প্রতি মায়ের ভালোবাসা কি কালো ফর্সাতে বিচার করে? মন খারাপ করে বাসায় চলে আসলাম। এসে দেখি চাচা এসেছে। আপুর কাছে শুনলাম বাবার একটা মেয়ে হয়েছে, কিন্তু প্রতিবন্ধী। শুনে খুব খারাপ লাগলো। বাবা, ছোট মা যাই করুক না কেন, আমাদের সাথে বাচ্চাটার তো কোনো দোষ নেই, সে নিষ্পাপ। আজকে সালমান ভাইয়ের বিয়ে। সালমান ভাই হলো বড় আপুর চাচাতো দেবর। ছোট আপুর সাথে ওনার 7 বছরের রিলেশন ছিল। আমরা ব্রোকেন ফ্যামিলির মেয়ে বলে সালমানদের ফ্যামিলির কেউ এ বিয়েতে রাজি না। সালমান ভাইও আপুকে ফিরিয়ে দিয়েছে, কারণ একে তো ব্রোকেন ফ্যামিলি, তার উপর বুড়ো বয়সে বাবা বাচ্চা হয়েছে। আপুকে বিয়ে করলে সমাজে মুখ দেখাতে পারবে না। এতটা বছর ভালোবাসার নামে মিথ্যা অভিনয় কি দরকার ছিল? বাবা বিয়ে করেছে 6 বছরেরও বেশি, তখন কেন রিলেশনটা ভেঙে দিল না? তাহলে তো আপুকে এত কষ্ট পেতে হতো না। ছোট আপু অনেক ভেঙে পড়েছে। আমার খুব কষ্ট হচ্ছে আপুর কষ্ট দেখে। হয়তোবা ব্রোকেন ফ্যামিলির জন্য কত শত মানুষের স্বপ্ন ভেঙে যায়। মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান কথা। উপরে আল্লাহ আছেন, তিনি বিচার করবেন। কাল গ্রামে যাব মায়ের কবর জিয়ারত করতে। ওখানে গেলে হয়তো আপুর মনটা ভালো হয়ে যেতে পারে। বাসায় নতুন কাজের বুয়া রাখা হয়েছে, বাসার দারোয়ান কাশেমের স্ত্রীকে। ওনাদের 2টা বাচ্চা, ছেলেটার বয়স 6 বছর হবে আর মেয়েটার 3। এতদিন আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, কাজের বুয়া 2টা বাচ্চাকে সাথে নিয়ে কাজ করতে আসে। মেয়েটাকে ফ্লোরে বসিয়ে রাখে, কিন্তু ছেলেটাকে কোলে নিয়ে কাজ করে। ছেলেটাকে 1 মিনিটের জন্য কোল থেকে নামায় না। উনি না পারলে কাশেমের কাছে দিয়ে আসে। আর মেয়ে বাচ্চাটা কান্না করলেও ফিরেও তাকায় না, উল্টা গায়েও হাত তোলে। বুয়াকে প্রতিদিন দুপুরে খাবার দেওয়া হয়। ওনাকে দেখি মাছ মাংস যাই দেয় না কেন, প্রথমে ছেলেটাকে আগে মাছ মাংস দিয়ে ভাত খাওয়ানোর শেষে প্লেটে ঝোল দিয়ে মাখানো খালি ভাতগুলো মেয়েটাকে খাওয়ায়। ওনাদের স্বামী স্ত্রীর কাণ্ড কারখানা দেখে আমি হতবাক। এরা কি জন্মদাতা পিতামাতা নাকি অন্য কিছু? আপুকে বলে দিয়েছি ছোট বাচ্চা মেয়েটাকে আলাদা করে খাবার দিতে। বাচ্চাটার মুখের দিকে তাকালে মায়া লাগে, দেখে বোঝা যায় অযত্নে অবহেলায় অপুষ্টিজনিত সমস্যায় ভুগছে। ধনী গরিব, শিক্ষক অশিক্ষিত, সবখানেই কন্যা সন্তানরা অবহেলিত। কাজের বুয়ার সাথে কথা বলে বুঝতে পারলাম উনি ওনার পরিবার থেকে শিখে এসেছে। ওনার পরিবার ও কন্যা সন্তানের সাথে এই একই আচরণ করেছে। তাদের ভাষ্যমতে মেয়ে বিয়ে দিলে পরের ঘরে গিয়া পর হয়ে যাইবে। পোলা তো আর পর হইবে না, ঘরের পোলা ঘরেই থাকবে। বুড়া বয়সে আমগো দেখভাল করবে। আমরা যদি পোলারে না খাওয়াই, তাহলে পোলাই কি আর আমগো বুড়া বয়সে খাওয়াইবো? একটাবারও চিন্তা করলো না, কয়দিন পরে বিয়ে দিলে মেয়েটা শ্বশুর বাড়ি চলে যাবে। স্বামীর শ্বশুর বাড়ির লোকেরা ভালোবাসবে, তার গ্যারান্টি কে দিবে? তারা তো এর থেকে বেশি অত্যাচার করতে পারে। আপনার মেয়ে সন্তানটা জীবনে কি পেল? না বাবা মেয়ের ভালোবাসা, না স্বামীর সংসারের শান্তি। কাজের বুয়াকে অনেক বুঝালাম, জানি না লাইবা নামের মেয়েটা সুখের দেখা পাবে কিনা, নাকি অবহেলা অনাদারে বড় হবে। রাখে আল্লাহ মারেকে। আল্লাহ যদি সহায় হয়, কার সাধ্য আছে মুখ ফিরিয়ে নেবার? ছোট আপুর বিয়ে ঠিক হয়েছে আপুর ভার্সিটির শিক্ষকের সাথে। ওনারাই বাসায় বিয়েতে প্রস্তাব নিয়ে আসে। এই শুক্রবারের বিয়ে। আত্মীয় স্বজন সবাই আসা শুরু করেছে। বাবার বাড়ির কেউ বিয়েতে আসবে না, মামারা সবাই চলে এসেছে। বিয়ে উপলক্ষে আমাদের 3 বোনের একই রকম ম্যাচিং করা ড্রেস কিনেছি। দুলাভাই আর বাবুদের একই রকম ড্রেস তৈরি করতে দিয়েছে। অবশেষে কোনো ঝামেলা ছাড়া আপুর বিয়েটা হয়ে গেল। সবাই খুব খুশি। মেয়ে তুমি, মানে একটা সময় আপন মানুষেরা হয়ে যাবে পর, আর অপরিচিত মানুষগুলো হয়ে যাবে আপন। বাবার বাড়ি ছেড়ে যেদিন তুমি স্বামীর বাড়ি চলে যাবে, ওইটাই হবে তোমার আপন ঠিকানা। আপুর বাসার পাশের ফ্ল্যাটের ভাবিকে সবাই বিবিসি বাংলার সাংবাদিক বলে ডাকে। ওনার কাজ হলো এলাকায় কোথায় কি ঘটেছে তা নিয়ে আলোচনা সমালোচনা করা, একজনের কথা অন্যজনের কানে লাগানো। উনি বেশ কিছুদিন ধরে ঘন ঘন আমাদের বাসায় যাতায়াত করছে। মতলবটা বুঝতে পারছি না। আমার রুমে বসে ওদের সব কথা শোনা যাচ্ছে। নাজিয়ার বিয়েটা হয়ে গেল। ভাবি, আমার খুব ইচ্ছা আপনাদের সাথে আত্মীয় করার। ভেবেছিলাম নাজিয়াকে আমার ছোট ভাইয়ের জন্য বউ করে নিব, কিন্তু তার আগে ওর বিয়ে ঠিক করে ফেললেন। ভাবি, একটা কথা জিজ্ঞেস করি, নিশি কি আপনার মায়ের পেটের বোন? ভাবি এই কথা কেন বললেন? আমরা মায়ের পেটের আপন 4 বোন। হ্যাঁ, নিশি আমার আপন বোন। না, আসলে কিছু মনে করেন না। নিশিকে দেখলে মনে হয় না আপনাদের বোন। চেহারায় কোনো মিল নাই। আপনারা 3 বোন দেখতে অনেক সুন্দর, কি ফর্সা, আর নিশির গায়ের রং ময়লা। এই বাজারে কালো মেয়েদের কোনো দাম নাই।
না জানি বিয়ে দিতে কত ভোগান্তির স্বীকার করতে হয়। এটা আমাদের বিষয়, আপনাকে ভাবতে হবে না। শ্যামলা দেখে কি আমার বোন পানিতে পড়ে গেছে? গায়ের রং ফর্সা হলেই কি বুঝি আপনাদের কাছে সে সুন্দর হয়ে যায়? আমাদের 4 বোনের মধ্যে নিশের চেহারা সব থেকে দেখতে সুন্দর, লাবণ্য ভাব বেশি। কি যে বলেন ভাবি, কালা মাইয়ার কোনো দাম আছে নাকি? ছেলে মানুষ হইলেও খাঁটি হীরা, কালা ফর্সা সবই সমান। আমার ভাই কিছুদিনের মধ্যে বাইরে যাবে, সোনার টুকরা ছেলে। ভাবি, আপনাদের খুব মনে ধরেছে। আপনারা যদি চান নিশির বিষয়ে ভেবে দেখতে পারি। তবে কথা হলো, কালা মাইয়া বোঝেন তো, শ্বশুরবাড়ির লোকেদের মন জয় করতে হবে। নিশিকে এত তাড়াতাড়ি বিয়ে দেবার কোনো ইচ্ছা নেই। আমাদের সবার ইচ্ছা ও ডাক্তারি পড়বে। কালা মাইয়া এত পড়িয়ে কি লাভ? বয়স থাকতে বিয়ে দেন, পরে কিন্তু পস্তাইবেন, পাত্র খুঁজে পাইবেন না। আমার ভাই পাত্র হিসেবে খুব ভালো। আপনাদের ছেলেরে তেমন কিছু দেওয়া লাগবে না, সুইডেন যাবার খরচটা দিলেই হবে। আর মেয়ে পক্ষরা এমনিতেই ঘর সাজিয়ে দেয়, উপহার হিসেবে ঘরটা সাজিয়ে দিলেই হবে। ভাবি, আপনি এখন আসতে পারেন। আমার বোনের গায়ের রং নিয়ে আমরা অখুশি না। আপনার সোনার টুকরা ভাইকে অন্য কোথাও বিয়ে দিয়ে সোনার হরিণ নিয়ে আসেন। আপনি যে শিক্ষিত, আপনার কথায় বোঝা যায় না। মন মানসিকতা চেঞ্জ করেন। আর কোনো কথা না, এবার আসেন। নিজের অজান্তেই বুক চিরে একটি দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। এতক্ষণ আপুর আর পাশের বাসার ভাবির কথা শুনতেছিলাম। এতদিন মেয়ে হয়েছে দেখে কথা শোনা লাগতো, এখন কালো মেয়ে বলে অপমানিত হতে হয়। আল্লাহ আর কত ছোট করবে মানুষের কাছে? আল্লাহ গো, ধৈর্য ধরার শক্তি দাও, যেন হতাশ হয়ে কোনো ভুল কাজ না করে বসি। কিছুদিন আগে একটা কবিতা শুনেছিলাম। আমি এক সাধারণ মেয়ে, রং যদিও কালো, চোখ কালো হরিণের ন্যায়, লোকে বলে দেখতে বেশ ভালো। শুনেছি যেদিন নাকি জন্মেছিলাম, ঠাকুর মার মাথায় ছিল হাত, বিলাপ করে বলেছিল, করব কি করে এই মেয়েকে পার? যেমন তেমন বয়স বাড়ে, কাটছে তো সময় মেলা, সবার চোখে দেখতে পাই রংটার অবহেলা। যে আসছে সেই দিচ্ছে উপদেশের পাহাড়, কালো মেয়ের কেমন হবে আচার বিচার? ইন্টার পরীক্ষার রেজাল্ট দিয়েছে, আমি A+ পেয়েছি। 3 ডক্টরস মেডিকেল কোচিং ভর্তি হয়েছি। পড়াশোনার অনেক চাপ, 7 মাস হলো গ্রামে যায় না। কতদিন মাকে দেখি না, মা খুব রেগে আছে। আজ 9 মাস পরে মায়ের কবর জিয়ারত করছে। মা, আমি ডাক্তারিতে চান্স পেয়েছি খুলনা মেডিকেল কলেজে। মাগো, তোমাকে দেখতে আসি না, এই জন্য তুমি খুব রাগ হয়ে আছো? আমি তো তোমার স্বপ্ন পূরণ করার জন্য আসতে পারিনি। কতদিন তোমার মুখটা দেখি না, আগে তো রোজ স্বপ্নে দেখা দিতে। এই কয়েকটা মাস একবারও আসনি। প্রতিদিন রাতে অপেক্ষায় থাকি তুমি আসবে, কিন্তু তুমি তো আসো না। আমার ঘুম ভেঙে যায়, নিঃশ্বাস নিতে পারি না, মা খুব কষ্ট হয়। মাগো, আমি তোমায় একবার দেখতে চাই, একবার কথা কইতে চাই গো মা। তুমি কথা বলবে না আমার সাথে? মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ছড়ে। মাকে মনে পড়ে, আমার মাকে মনে পড়ে। দেখতে দেখতে 18টি বছর কেটে গেল। আজ মায়ের 18তম মৃত্যুবার্ষিকী। এই দিনটাতে মা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিলেন দূর আকাশে। চোখ বন্ধ করলে মায়ের হাসি মাখা মুখটা ভেসে আসছে। মা আজ অনেক খুশি, হয়তো এই দিনটার জন্য অপেক্ষা করেছিলেন। মায়ের কবরের সামনে দাঁড়িয়ে আছি। মাগো, তুমি দেখতে পাচ্ছ, আজ তো তোমার গর্ব করার দিন। তোমার মনের আশা পূরণ করেছি। তুমি না সবসময় বলতে আমাদের গ্রামে একটা হাসপাতাল থাকলে ভালো হতো? দেখো মা, গ্রামে তোমার নামে হাসপাতাল তৈরি করেছি। এখানে গরিব অসহায় লোকেদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হবে। গ্রামের মানুষ সবাই খুব খুশি। এখন আর কাউকে বিনা চিকিৎসায় মরতে হবে না। আর অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য শহরে নেবার পথে মারা যাবে না। মাগো, শুধু হাসপাতাল না, গ্রামে তোমার নামে বড় মেঝো আপু আর ছোট আপু মিলে কলেজ তৈরি করেছে। এখন আর ছাত্রছাত্রীদের কষ্ট করে 7 মাইল দূরের কলেজে পড়তে যেতে হবে না। আমি চোখ বন্ধ করলে তোমার চাঁদ মাখা মুখটি দেখতে পাচ্ছি। তুমি অনেক খুশি হয়েছে, তাই না? জানি না কোন ভালো কাজের জন্য আল্লাহ আমাকে এত বড় পুরস্কার দিয়েছে। তুমি মারা যাবার পরে প্রতিদিন তোমার জন্য কাঁদতাম আর মনে মনে বলতাম, আল্লাহ যেন তোমাকে আমার কাছে ফিরিয়ে দেয়। মা দেখো, আল্লাহ আমার কথা শুনেছে, সত্যি সত্যি তোমাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে। এ দেখো, আমার মেয়ে হিয়া দেখতে অবিকল ঠিক তোমার মতো হয়েছে। ওর মাঝে এখন আমি তোমাকে খুঁজে পাই। কখনো ভাবিনি আমার কপালে এত সুখ লিখেছে আল্লাহ। কালো দেখে সবাই যখন অবজ্ঞা করত, খুব ডিপ্রেশনে ভুগতাম। আশা ছেড়ে দিয়েছিলাম, সুখের পাখিটা আমার জীবনে দেখা দেবে না। সারা জীবন হয়তো আমাকে একাই থাকা লাগবে। নিজেকে সেভাবে তৈরি করেছিলাম। 2009 সালে 25শে মে দক্ষিণ পশ্চিম অঞ্চলে আঘাত হানে ঘূর্ণিঝড় আইলা। এই ঝড়ে হাজারেরও বেশি মানুষ মারা যায়। সাতক্ষীরা উপকূলে মানুষ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। 59 জন মানুষ মৃত্যুবরণ করে, আহত হয় 7,000-এরও বেশি মানুষ। আইলায় ক্ষতিগ্রস্ত হয় 3 লক্ষ এরও বেশি মানুষ। আমরা মেডিকেল টিম নিয়ে যাই সাতক্ষীরা উপকূলে চিকিৎসা প্রদানের জন্য। মেজর আবির আদনান সাথে ওখানে বসে পরিচয় হয়। ওরা ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ নিয়ে এসেছিল। শুরু হয় একসাথে দুজনের পথ চলা, বন্ধুত্ব, প্রেম, ভালোবাসা, তারপর বিয়ে। একটা সময় আমার চোখ দিয়ে পানি বের হতো কষ্টে।
আর এখনও আমার চোখ দিয়ে পানি বের হয়, তবে সুখের। শুধু কষ্টে মানুষ কাঁদে না, সুখেও কাঁদে। এই মানুষটা আমাকে এত বোঝে, ওকে কখনো মুখ ফুটে কিছু বলতে হয় না। আমার চোখ দেখে বুঝে নেয় আমার চাওয়া পাওয়াগুলো। আদনানের দুই চোখে আমার জন্য অফুরন্ত ভালোবাসা দেখেছি। আমার মাঝে মাঝে প্রশ্ন জাগে, একটা মানুষ কিভাবে এত ভালোবাসতে পারে? ঘর পোড়া গরু যেমন আকাশে সিঁদুরের মেঘ দেখলে ভয় পায়, আমার খুব ভয় হয় মা, এত সুখ আমার কপালে শুইবে তো? মাগো, তুমি মরে যাবার পরে বড় আপু আমাকে কখনো বুঝতে দেয়নি আমার মা নেই। বুক দিয়ে আগলে রেখেছে। একদিকে বোনের স্নেহ, অন্যদিকে মায়ের ভালোবাসা আপু একাই আমাকে দিয়েছে। আর এখন আদনান একটা সুখের স্বর্গ উপহার দিয়েছে। ও আমাকে অনেক ভালোবাসে। জানো মা, আমার মেয়েটা বড় আপুকে ছাড়া কিছুই বোঝে না। সবাই ভাবে আমি না, বড় আপু হিয়ার মা। আমি যদি মরেও যাই আমার কোনো দুঃখ থাকবে না, কোনো চিন্তা থাকবে না। বড় আপা কোনোদিন মায়ের অভাব বুঝতে দেবে না। আমাকে যেমন ভালোবাসা দিয়ে আগলে রেখেছে, হিয়াকেও একইভাবে রাখবে। মাগো, আমি অনুশোচনা শেষ হয়ে যাচ্ছি। আমি রাগ হয়ে বাবাকে বলেছিলাম মৃত্যুর পরেও বাবার মুখ দেখব না। আল্লাহ সত্যি আমার মনের আশা পূরণ করেছে। আমি মৃত্যুর আগে সত্যি বাবার মুখটা দেখতে পারিনি। সিঙ্গাপুরে 2 সপ্তাহের জন্য কনফারেন্সে গিয়েছিলাম। আমি অনেক বেশি অন্যায় করেছি বাবার সাথে। শত হলেও সে আমার জন্মদাতা পিতা। তবে মনে একটাই সান্ত্বনা, আপুরা কেউ মুখ ফিরিয়ে নেয়নি। মা, আমি তোমার কাছে পারমিশন চাই। গত 2 বছর হলো বাবা মারা গেছে। আমি একবারও বাবার কবর জিয়ারত করতে যাইনি। আমি যেতে চাই। খন্দকার বাড়ির আগের ধন জৌলস আর নেই। এই 20টা বছরে অনেক পরিবর্তন ঘটেছে। খন্দকার বাড়ি এখন অন্ধকার বাড়িতে পরিণত হয়েছে। বাবা, কতদিন দেখি না তোমায়। কেউ বলে না মানিক কোথায়, আমার বুকে আয়। দেখতে দেখতে কখন যে 20টি বছর পার হয়ে গেল। গত 20টি বছর একেবারের জন্য আদর পাইনি, বাবাকে বাবা বলে ডাকতে পারিনি। কখনো বাবার পরম স্নেহের হাতটি মাথায় বুলিয়ে দিতে দেখিনি। একবারের জন্য বলতে পারিনি আমিও বাবা তোমার সাথে সুখ দুঃখের ভাগিদার হতে চাই। আমার সামনে যখন কোনো বন্ধুদের তার বাবার গল্প করতে শুনি, তখন বুকের এক কোণে কেমন যেন ব্যথা অনুভব হয়। ব্যথাটা কেমন বুঝতে চাই, কিন্তু পারি না। কোনটা বাবার কবর চেনা যাচ্ছে না। কবরের ওপর ঘাস লতাপাতা হয়ে ভরে গেছে। কবরের উপরে গরু ছাগল ঘাস খাচ্ছে। বাবা, তোমার বংশের প্রদীপ কোথায়, যার জন্য এত কিছু ঘটে গেল, যার জন্য তুমি এত স্বার্থপর বনে গেলে? তোমার ছেলে তোমার বংশের প্রদীপ কি তোমার মান সম্মান ধরে রাখতে পেরেছে বাবা? খোঁজ নিয়ে জানলাম ইটের ভাটাটা তোমার শালারা দখল করে নিয়েছে। রাইস মিলটা ম্যানেজার চাচা কিনে নিয়েছে। তোমার নামের জমি জমা কিচ্ছু নেই। সব তোমার গুণধর ছেলে বিক্রি করে জুয়া খেলে, নেশা করে শেষ করে ফেলেছে। এখন যাত্রাপালায় মেয়েদের নিয়ে পড়ে থাকে। এখন শুধু এই বাড়িটাই সম্বল। কবে যেন এটাও বিক্রি করে দেয়। তুমি নিজের চোখে দেখে গিয়েছিলে তোমার ছেলের অধঃপতন। ওই ছেলের জন্য তুমি হার্ট অ্যাটাক করলে। ছেলে ছেলে করে তুমি আমাদেরকে পর করে দিলে, আর সেই ছেলেই তোমাকে মৃত্যুর দিকে ঠেলে দিল। শুনেছি ছোট মায়ের ক্যান্সার হয়েছে। বিনা চিকিৎসায় মৃত্যু পথযাত্রী, তাকেও বাড়ি থেকে বের করে দিয়েছে তোমাদের ছেলে। ছোট মা তার ভাইদের কাছে গিয়েছিল, তারাও দূর দূর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। কেউ জানে না এখন কোথায় আছে। তোমার মেয়েরা না থাকলে হয়তো তোমার ছোট মায়ের মতো করুণ পরিণতি হতো। আপুরা তোমার চিকিৎসা, সেবা, যত্ন সবকিছু করেছিল। মনে শুধু এতটুকু সান্ত্বনা, মৃত্যুর আগে তুমি তোমার মেয়েদের ভালোবাসা পেয়ে মৃত্যুবরণ করেছিলে। বাবা, তোমার তো নিজেকে সৌভাগ্যবান মনে করা উচিত ছিল, কারণ আমার নবীজিরও 4টা কন্যা ছিল, আর তোমারও 4টা কন্যা ছিল। বাবা, তুমি আমার নবীজির আদর্শ মেনে চলনি। তুমি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মেনে চলতে, তাহলে জীবন এমন হতো না। বাবা, তোমার মান সম্মান ধুলোয় মেশেনি। তোমার বংশ তোমার ছেলে রক্ষা করতে না পারলেও তোমার মেয়েরা পেরেছে। মানুষ তোমার মেয়ের জন্য তোমাকে সম্মান করবে। এখন দায়িত্ব বাবার আগের সম্মান ফিরিয়ে দেওয়া। লোকজন ঠিক করেছে বাবার বন্ধ হওয়া মসজিদ মাদ্রাসা ঠিক করে পুনরায় আবার চালু করব। যদি সঠিকভাবে করতে পারি, তাহলে ছেলে আর মেয়ে কি দুজনে সমান? মেয়েরাও পারে বাবা মায়ের সম্মান বৃদ্ধি করতে। বুড়ো বয়সে বাবা মায়ের চলার পথে লাঠি হতে, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। কত বড় সম্মানের আসনে আল্লাহ নারীদেরকে দিয়েছেন। আমরা মানুষরাই নারীদের সম্মান করতে জানি না। সাম্যের গান গাই। কাজী নজরুল ইসলাম, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।